স্বাস্থ্যবিধি মেনে পর্যটন ব্যবসা চালুর উদ্যোগ, গাইডলাইন চূড়ান্ত করেছে ট্যুরিজম বোর্ড। কোরবানি ঈদের আগেই চড়া গরম মশলার বাজার, কারসাজি রোধে তদারকির আহ্বান। করোনা সংকটে স্থলবন্দরগুলোতে ৩ মাস ধরে আমদানি রপ্তানি বন্ধ, রাজস্ব আয়ে ধস। বিলম্ব ফি ছাড়াই দেয়া যাবে জুন মাসের বিদ্যুৎ বিলও, বিইআরসির প্রজ্ঞাপন জারি। সবাইকে আমন্ত্রণ। অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছে আমি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। করোনার সময় স্বাস্থ্যবিধি মেনে পর্যটন শিল্প চালু করতে গাইডলাইন চূড়ান্ত করেছে ট্যুরিজম বোর্ড। এই মাসের মধ্যেই খাত সংশ্লিষ্টদের দেয়া হবে এসব গাইডলাইন। তবে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন ব্যবসা চালুর উদ্যোগ নেওয়া হলেও কতটা সাড়া পাওয়া যাবে তা নিয়ে সংশয় কাটছে না। করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ পর্যটন, এতে ব্যাপক ক্ষতির মুখে খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ঈদ সামনে রেখে তাই সীমিত আকারে ব্যবসা চালু করতে আগ্রহী অনেকেই। তবে উদ্বেগ এখনও কাটেনি করোনা পরিস্থিতি নিয়ে, তাই সীমিত আকারে পর্যটন ব্যবসা চালুর ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্যবিধি। ট্যুরিজম বোর্ড বলছে, করোনা পরিস্থিতিতে পর্যটন ব্যবসা খুলে দিতে এরই মধ্যে গাইডলাইন চূড়ান্ত হয়েছে, যা শিগগিরই দেয়া হবে ব্যবসায়ীদের। ডিমান্ড সাইড, সাপ্লাই সাইড, দুই সাইডেই আপনার একটা সংকট থাকবে, আপনার একটা আশঙ্কা থাকবে, আতঙ্ক থাকবে। তো আমাদেরও আপনার যে খাতগুলো আমরা আসলে খুলে দিতে চাচ্ছি, যে উপখাতগুলো খুলে দেওয়ার চেষ্টা আছে, আমাদের এসওপি তৈরি হয়েছে তো আসলে খুলে দেওয়ার জন্য। তো আমরা আসলে ক্যারিং ক্যাপাসিটি নির্ধারণ করব এবং সেখানে একটা মেকানিজম ডেভেলপও করা হচ্ছে যে আমরা ঠিক ক্যারিং ক্যাপাসিটি অনুযায়ী আমরা ডিসপ্যাচ করতে পারি কিনা আমাদের ট্যুরিস্টদেরকে। ট্যুর অপারেটররা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে পর্যটন চালু করতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে কর্মীদের। প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না তারা। তবে এরপরও পর্যটক পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় কাটছে না। আমরা রিঅ্যাডজাস্টমেন্ট করেছি ক্যাপাসিটি, আমাদের ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট, একই সাথে ফুড মেনুতেও আমরা পরিবর্তন এনেছি এবং ফুড সার্ভিসে পরিবর্তন এনেছি। কিভাবে লেস কন্ট্রাক্ট ওয়েতে এই কাজগুলো পরিবেশন করা যায়। পর্যটন এমন একটা জায়গা যেটা সীমিত আকারে আসলে শুরু করা যায় না। ধরুন আমি শুনেছি যে কুয়াকাটাতে সীমিত আকারে পর্যটন ব্যবসা শুরু করার কথা ভাবছে। এখন সীমিত আকার মানেটা কি? যে আপনি হয়তো ইচ্ছে থাকলেও অনেক জায়গায় ইচ্ছে করে যেতে পারবেন না, অনেক জায়গায় আপনি আগে চলে আসতে হবে। এদিকে পর্যটন খাত টিকিয়ে রাখতে 15,000 টাকা নিশ্চিত করা জরুরি বলছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, টুআপ। আর্থিক সাহায্য সহযোগিতা নেই, আমরা লোনও এ পর্যন্ত কোনো মেম্বার এনজয় করতে পারেনি। একটা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা সে কি 1 বছর সার্ভে করতে পারবে কোনো প্রকার ক্যাশ ফ্লো ছাড়া, কোনো প্রকার বিজনেস ছাড়া? এই কারণেই আমরা খুব বেশি চিন্তিত। কেবল বাংলাদেশ নয়, করোনার কারণে বিশ্বব্যাপী সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাতগুলোর মধ্যে আছে পর্যটন। সংক্রমণের হার কমে যাওয়ার পর পর্যটন চালু করতে তৎপরতা শুরু হয়েছে অনেক দেশেই। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পর্যটন শিল্প নিয়ে আরও আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাভেদ আহমেদ। জনাব জাভেদ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। আমরা আমাদের রিপোর্টে দেখছিলাম যে বলা হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে গাইডলাইন চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এরই মধ্যে গাইডলাইন তৈরি করা হয়েছে। তো আপনার কাছে আমি প্রথমেই জানতে চাচ্ছি, কবে নাগাদ পর্যটন স্পটগুলো খুলে দেওয়া হতে পারে, আর স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যে গাইডলাইনের পরিকল্পনা নেওয়া হয়েছে সেখানে সুনির্দিষ্ট কী নির্দেশনা থাকবে? ধন্যবাদ আপনাকে এবং যারা আজকে দেখছেন আমাদের এই অনুষ্ঠানটি, সবাইকে আমাদের বিটিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসলে ঠিক কবে খুলে দেওয়া হবে এই প্রশ্নের উত্তর বোধহয় আমি আপনাকে সরাসরি করতে পারবো না। তো এটা আরো কর্তৃপক্ষ আছে, কম্পিটেন্ট অথরিটি আছে, তারা হয়তো ভাববে। আর খুব ক্রস কাটিং ইস্যু এটা, আপনার অনেকেই জড়িত এই সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে, অনেকেই জড়িত। আমাদের মিনিস্ট্রি কাজ করছে এটা নিয়ে, হয়তো সময় মতোই জানানো হবে, সবাই জানবেন যে কখন খোলা হবে। আমাদের এই সেক্টরটিতে আসলে অনেকগুলো উপখাত আছে, এই খাতের অধীনে অনেকগুলো উপখাত আছে এবং যে সকল উপখাতগুলোতে আপনার জনসমাবেশ কম হয়, জনসমাগম কম হয়, এরকম খাতগুলোকে চিহ্নিত করে হয়তো প্রথম দিকে খুলবার একটা চিন্তা ভাবনা থাকতে পারে আমাদের মন্ত্রণালয়ের। এটি একটা দিক। আর একটা দিক হচ্ছে যে আপনি বললেন এই যে আমরা এসওপি যেটা করছি আমরা,
স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। এইটা মূলত ইউএনডব্লিউটিও বা জাতিসংঘের যে পর্যটন সংস্থা তার একটা গাইডলাইন দেওয়া আছে এবং আমাদের বাংলাদেশের যে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় তার গাইডলাইন দেওয়া আছে। মূলত আমার হেলথ, হাইজিন আর সোশ্যাল ডিস্টেন্সিং এই বিষয়গুলোই কিন্তু আপনার খুব বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের এই এসওপিতে। স্বাস্থ্যবিধির যে গাইডলাইন থাকবে সে বিষয়গুলো আসলে ঠিক মতন মানা হচ্ছে কিনা সে বিষয়ে পর্যবেক্ষণ অথবা মনিটরিং এর জন্য কি কারো দায়িত্ব থাকবে? এইটা আমি আপনাকে বলি যে আমাদের পুরো 24 পৃষ্ঠার যে গাইডলাইনটা তৈরি করেছে সেখানে মনিটরিং একটা বড় জায়গা নিয়ে আছে। মনিটরিং এর জন্য একটা মেকানিজম সেটআপ করা আছে। এটা আপনার ধরেন যদি কোনো জেলায় হয়ে থাকে, কোনো উপজেলায় হয়ে থাকে, তো প্রত্যেকটা জেলা উপজেলায় কিন্তু এখন আমাদের কোভিড-19 এর জন্য কমিটি তৈরি হয়েছে। সেখানে আবার আমাদের যে জেলা প্রশাসকরা আছেন বা উপজেলা নির্বাহী অফিসাররা আছেন, হেলথ অ্যাডমিনিস্ট্রেটর যারা আছেন তাদের সমন্বয়ে যে কমিটি, সেই কমিটি আপনার এই কাজটি মনিটরিংটা করবে বলে আমরা বিশ্বাস করি এবং এই নির্দেশনাই আমাদের ওই এসওপিতে দেয়া আছে। আর আপনার কাছে একটু জানতে চাইছি এখন পর্যন্ত পর্যটন খাতে ক্ষতির পরিমাণ কত? আর আমরা জানি যে এর মধ্যে কিন্তু ব্যবসা বাণিজ্য সীমিত আকার হলেও চালু করা হয়েছে, কিন্তু পর্যটন শিল্প এখন পর্যন্ত পুরোপুরি বন্ধ। সে কারণে করোনার কারণে যে এই ক্ষতিগ্রস্ত খাতগুলোকে সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে, তো পর্যটন সংশ্লিষ্ট যারা রয়েছে, যারা ক্ষতির শিকার হয়েছে, তারা এই প্রণোদনা কতটা পাচ্ছে? দেখুন, আমরা আসলে প্রথম ৩ মাস যদি আমি বলি যে মার্চ, এপ্রিল, মে বা এপ্রিল, মে, জুন এই ৩টা মাস আমাদের পর্যটন সেক্টরের জন্য খুবই আপনার উপযুক্ত সময় ব্যবসা বাণিজ্যটা করবার জন্য আসলে। তো এই সময় আমাদের এই সেক্টরটা ক্ষতিগ্রস্ত হয়েছে খুবই মারাত্মকভাবে। তখন আমরা এটা হিসাব করে দেখেছিলাম, তখন আমাদের এই সেক্টরের প্রায় প্রত্যেকটা উপখাতগুলো মিলে প্রায় ১৫০০ কোটি টাকা মতো খরচ। তখনই আমি ৩ মাসের হিসেব বলছি। এখন প্রতি মাসেই কিন্তু আপনার এই ক্ষতির পরিমাণটা বাড়ছে। আর সবচেয়ে বড় কথা যে এই সেক্টরটিতে অনেক মানুষ জড়িয়ে আছে। এটা অর্থনীতির একটা ইনফরমাল পার্ট তো, ইনফরমাল ইকোনমির অংশ। অতএব এখানে আপনার ধরুন পেরোলেই আছে প্রায় ৩ লক্ষ মানুষ। তারপরে ৪০ লক্ষ মানুষ বিভিন্নভাবে কাজ করে। ১.৫ কোটি মানুষ এর সঙ্গে আপনার আ এর 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 বেনিফিটটা পেয়ে থাকে। তো আসলে বড় একটা ক্ষয়ক্ষতি এখানে হয়েছে। আর আর হচ্ছে যে আপনি যেটা বলছেন প্রণোদনার বিষয়টি আপ জানতে চাচ্ছিলাম যে আসলে যারা ক্ষতিগ্রস্ত প্রণোদনা হয়েছে তারা কি হ্যাঁ, প্রণোদনা পাচ্ছে কিনা? প্রণোদনার বিষয়টাও আপনি হ্যাঁ, সেটা আমি বলি। প্রণোদনার বিষয়টা ১ম থেকেই আমরা বলছিলাম কেন প্রণোদনা প্রয়োজন আমাদের এই সেক্টরে। এই সেক্টরটা আসলে সবচেয়ে আগে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমি বলি যে সবচেয়ে পরে রিকভারি করবে। কারণ আপনি যাবেন না যতক্ষণ পর্যন্ত আস্থা আপনার না আসছে ততক্ষণ পর্যন্ত আপনিও কোথাও বেড়াতে যাবেন না। কোথাও যাবেন না আপনি। অতএব আমাদের আস্থা তৈরি করার একটা ব্যাপার আছে। অতএব সময় লেগে যাবে আমাদের এই সেক্টরটা রিকভারি করতে। অতএব আপনার প্রণোদনার প্রয়োজন আছে। কারণ খুব স্কিল লোকজনকে দিয়েই কিন্তু আমার এই সেক্টরটা চলে। এই সেক্টরটা এবং এখন যদি এই লোকগুলো আপনার হারিয়ে যায়, যদি আমরা প্রণোদনা না দেই, লোকগুলোকে মিনিমাম একটা ওয়েজেস দিয়ে যদি আমরা না আটকিয়ে রাখতে পারি তাহলে আসলে ক্ষতিগ্রস্ত হবে। খুব বড় আকারে ক্ষতিগ্রস্ত হবে আরেক দফা আমাদের এই বিষয় শিল্প। জাভেদ আহমেদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোরবানি ঈদের এখনও বেশ কিছুদিন বাকি, কিন্তু এরই মধ্যে চড়া গরম মশলার দাম। রাজধানীর খুচরা বাজারে বেড়েছে দারুচিনি, এলাচ, লবঙ্গের দাম। বর্তমান করোনা পরিস্থিতিতে বাজারে ভিটামিন সি জাতীয় ফলের চাহিদার সাথে বেড়েছে দামও। বাজারের কারসাজি রোধে এখনই কার্যকরী তদারকির আহ্বান কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের। অন্যান্য সময়ের চেয়ে কোরবানির সময় চাহিদা বাড়ে দারুচিনি, এলাচ, লবঙ্গের মতো গরম মশলার। সপ্তাহের ব্যবধানে বেড়েছে জিরার দাম। গেল সপ্তাহে মানভেদে ৩০০ থেকে ৩৬০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন তা ৪০০ টাকা। দারুচিনি বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা কেজিতে। এলাচির কেজি ৩২০০ থেকে ৪০০০ টাকা। বাড়তি অন্যান্য মশলার দামও। তবে সহনশীল রয়েছে পেঁয়াজ, রসুন, আদার দাম। দেশি পেঁয়াজের কেজি ৩৫ থেকে ৪০ টাকা আর আমদানির পেঁয়াজের কেজি ২৫ থেকে ৩০ টাকা। রসুন বিক্রি হচ্ছে মানভেদে ৭০ থেকে ১১০ টাকা কেজিতে। করোনায় ভোক্তাদের স্বার্থে তদারকির তাগিদ ক্যাবের। প্রান্তিক জনগোষ্ঠী, আমার দেশের কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা, ওদের স্বার্থ যাতে রক্ষিত হয়। মূল্য সহনীয় থাকে এবং মোটামুটি স্থিতিশীল থাকে। যদি অস্বাভাবিক বৃদ্ধি হয় তাহলে অস্বাভাবিক বৃদ্ধির যে কারণ সেটা উদ্ঘাটন করা উচিত। কেউ যদি মজুতদারি করে অথবা ম্যানিপুলেশন সাপ্লাইটাকে রিস্ট্রেইন করে কেউ দাম বৃদ্ধির জন্য দায়ী থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যুক্তিসঙ্গত হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এ সময় ক্রেতাদের ঝোঁক আমলকি, আমড়া, মাল্টার মতো ফলের দিকে।
কিন্তু দাম গুনতে হচ্ছে বেশি। কাগজি লেবুর দাম কম থাকলেও আমলকি বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা কেজিতে। ভিটামিন সি, কিন্তু কাস্টমারের কাছে অর্থ থাকতে হবে, তো পয়সা থাকতে হবে, ওই পয়সাটা তো কাস্টমারের কাছে এখন নাই। বাজারে বেগুন, টমেটো, করলা সহ বেশিরভাগ সবজির দামও বেশি, কিনতে হচ্ছে প্রতি কেজি 50 টাকার বেশি দামে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর কারণে প্রায় 3 মাস আমদানি রপ্তানি বন্ধ থাকায় রাজস্ব আয়ে ধস নেমেছে দেশের 3 স্থলবন্দরে। আগের বছরের চেয়ে বেনাপোল বন্দরে আদায় কমেছে প্রায় 35%। ভোমরা বন্দরেও কমেছে রাজস্ব আদায়। তবে হিলি স্থলবন্দরে আদায় সামান্য বাড়লেও তা লক্ষ্যমাত্রার চেয়ে কম। করোনা সংকটের কারণে 3 মাস আমদানি রপ্তানি বন্ধ ছিল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। তবে 20 জুন থেকে কার্যক্রম আবারও চালু হয়। করোনার প্রভাবে রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে বন্দরে। গত অর্থবছর 1186 কোটি টাকা লক্ষ্যমাত্রা থাকলেও আদায় হয়েছে 583 কোটি টাকা, যা এর আগের অর্থবছরের চেয়ে 450 কোটি টাকা কম। একই কারণে 77 দিন বন্ধ থাকায় ব্যাপক ঘাটতির কবলে দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল। গত অর্থ বছরে বেনাপোলের রাজস্ব আয়ের লক্ষ্য ছিল 6028 কোটি 34 লাখ টাকা, বিপরীতে আদায় হয়েছে 2636 কোটি টাকা। এই জন্য করোনা ছাড়াও বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা এবং তদারকিতে নিয়োজিত সংস্থাগুলোর সমন্বয়ের অভাবকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। বেনাপোল বন্দর দিয়ে ডিউটিয়েবল, হাই ডিউটিয়েবল যেগুলো পণ্য, সেই পণ্যগুলো আমদানি কমে গেছে কাস্টমসের ব্যাপক কড়াকড়ির কারণে, এবং বিশেষ করে করোনা 3 মাস বন্ধ, জুনের আগে যে করোনা 3 মাস বন্ধ ছিল আমদানি রপ্তানি, একটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়েছে এই আমদানি রপ্তানি বাণিজ্য এবং রাজস্ব আদায়ের উপরে। এক্ষেত্রে বেনাপোল পোর্টের অবকাঠামোগত দুর্বলতা এবং আসলে পোর্টের জায়গা, ইকুইপমেন্টস এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যদি ওইভাবে না হয় তাহলে রাজস্ব বাড়বে না। অন্যদিকে গত অর্থ বছরে হিলি স্থলবন্দরে রাজস্ব লক্ষ্যমাত্রার চেয়ে 82 কোটি টাকা কম আদায় হয়েছে। তবে এই বন্দর দিয়ে আরও বেশি পণ্য আমদানির অনুমতি দিলে ঘাটতি পূরণ করা সম্ভব বলে মনে করছে শুল্ক কর্তৃপক্ষ। রোজার ঈদ এবং কোরবানির ঈদকে সামনে রেখে এই সময় মশলাজাতীয় পণ্যের আমদানি একটু বেশি হয়। এই 2.5 মাস বন্ধ থাকার কারণে আমরা এই সময় মিনিমাম 90 থেকে 100 কোটি টাকার রেভিনিউ পাইনি। এই কারণে মূলত এই গ্যাপটা সৃষ্টি হয়েছে। এদিকে সম্প্রতি কোরবানির ঈদকে সামনে রেখে পণ্য আমদানি বেড়েছে হিলি স্থলবন্দরে। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। লেট ফি বা বিলম্ব মাশুল ছাড়া আগামী 31 জুলাই পর্যন্ত পরিশোধ করতে পারবেন বিদ্যুৎ গ্রাহকরা। মাশুল ছাড়া বিদ্যুৎ বিল দিতে বিইআরসি আদেশ জারি করেছে। বৃহস্পতিবার বিইআরসির চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত 8 জুলাই বিলম্ব মাশুল মওকুফের জন্য কমিশনের কাছে চিঠি দেয় বিদ্যুৎ বিভাগ। সেখানে বলা হয়, ভুতুরে বিলের কারণে অনেক গ্রাহকই নির্দিষ্ট সময়ের মধ্যে বিল পরিশোধ করতে পারেনি। তাই গ্রাহকদের সুবিধার জন্য 31 জুলাই পর্যন্ত বিলম্ব মাশুল মওকুফের জন্য অনুরোধ জানানো হয় চিঠিতে। এরপর কমিশন জানায়, লাইসেন্সধারী বিতরণ কোম্পানিগুলোতে আবেদন করলেই তারা মওকুফ করার আদেশ দেবেন। পরে কোম্পানিগুলোর আবেদনের প্রেক্ষিতে আদেশ দেওয়া হয়। ভোক্তাদের সুবিধায় স্বাস্থ্যসম্মত উপায়ে প্রক্রিয়াজাত মুরগি বাজারে নিয়ে এলো ইয়ন গ্রুপ। সকালে রাজধানীর গুলশানে ডিএনসিসি মার্কেটে এর উদ্বোধন করা হয়। এ সময় উদ্যোক্তারা বলেন, বাজারের সাধারণ পরিবেশে জবাই ও প্রস্তুত করায় তা স্বাস্থ্যকর হয় না, এতে জীবাণুর ঝুঁকি থাকে। এ অবস্থায় আধুনিক উপায়ে প্রস্তুতকৃত মুরগি সরবরাহের মাধ্যমে ভোক্তারা নিরাপদ আমিষের স্বাদ পাবে। ঢাকার পাশাপাশি আগামীতে দেশের অন্যান্য এলাকায় প্রক্রিয়াজাত মুরগি পাওয়া যাবে বলেও জানান উদ্যোক্তারা। এবার কোরবানির হাট মাতাচ্ছে হামজা, রোজো, টাইগাররা। ক্রেতা আকর্ষণ বাড়াতেই গরুর এমন বাহারি নাম দিয়েছেন খামারিরা। ব্রাহ্মা জাতের এসব গরু বিক্রি হচ্ছে 25 থেকে 35 লাখ টাকায়। ঈদের সময় ঘনিয়ে আসার সাথে সাথে বিক্রিও বেড়েছে খামারগুলোতে। মার্কিন মুল্লুক থেকে এসেছে রোজো। সাদেক এগ্রো ফার্মে তার ভীষণ কদর। খেয়ে দেয়ে ওজন 1200 কেজি। কোরবানি উপলক্ষে বিক্রি হয়েছে 37 লাখ টাকায়। রোজোর সাথেই বড় হয়েছে টাইগার। চারদিকে তাকে দেখতে উৎসুক জনতার ভিড়। বিক্রি হয়েছে 27 লাখ টাকায়। বিক্রি হয়েছে আমাদের রোজো ও 37 লক্ষ টাকা বিক্রি হয়েছে। তো আমাদের এই টাইগার 27 লক্ষ টাকা বিক্রি হয়েছে।
উইলিয়াম আছে বিক্রি হওয়ার অপেক্ষায়, এছাড়া দিলবার বিক্রি হয়েছে, আরও অনেক গরুই বিক্রি হয়েছে মাশাআল্লাহ। এগুলো সব ইম্পোর্টেড এবং হাই এন্ড গরু। প্রতি বছরই কোরবানির পশুর হাটে চমক হিসেবে থাকে ব্রাহ্মা জাতের বিশেষ কিছু গরু। ওজন, আকার ও দামের কারণে আলোচনায় থাকে পশুর হাটে। মার্কিন মুলুক থেকে আসা ব্রাহ্মা জাতের এই গরুটি 2.5 বছর ধরে বড় হয়েছে সামারাই ক্যাটেল ফার্মে। এটির নাম দেয়া হয়েছে হামজা। ওজন 1280 কেজি। বিক্রেতাদের দাবি এটি এবছরের সবচেয়ে বড় গরু, যেটি বিক্রি হয়েছে 35.5 লাখ টাকায়। করোনা মহামারীর কারণে এবার খামারগুলোতে বিক্রি বেশি। সংক্রমণ এড়াতে হাটের বিকল্প হিসেবে খামারেই ক্রেতার ঝোঁক। খামারগুলোর 60 ভাগ কোরবানির পশু এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। আমার খামারে এ পর্যন্ত 60% গরু সোল্ড আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। আর আমার খামারে গরু আছে আপনার 70,000 থেকে শুরু করে আপনার প্রায় সর্বোচ্চ আপনার 17 লাখ 20 লাখ। আর আমরা ব্রাহ্মা আনছি আমেরিকার থেকে, ওগুলো আমরা বিক্রি করছি 35.5 লাখ, আর একটা বিক্রি করছি 25 লাখ। ঈদের সময় যত ঘনিয়ে আসছে খামারগুলোতে বাড়ছে ক্রেতার সংখ্যা। আগেভাগেই কিনে ফেলছেন কোরবানির পশু। সারা জীবনে আমাদের এটা থাকে যে একটা হাটে যাব, হাটে যে গরু দেখে আসবো। তো এবার প্রথমবার আর কি আমরা চিন্তা করলাম যে হাটে যাওয়াটা রিস্কটার জন্য আমরা খামারটা ট্রাই করি আর কি। কোভিড-19 প্যান্ডেমিকের একটা ব্যাপার আছে যে হাটে একটু ভিড় বেশি হয়, তো এখানে যদি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে কেনা যায় ভালো হবে। এবার রাজধানীতে পশুর হাট বসবে 10টি। ঈদের দিন সহ 5 দিন এসব হাটে পশু বিক্রি হবে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের অর্থনীতি সারাদিনের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।